ভাবনার প্রয়োজন, একটু ভাবি যে আমরা কি সত্যি কাজটা অনেস্টলি করছি বা আমরা কি সত্যি কাজটা ভালোবেসে করতে যাচ্ছি। আমি এমনও দেখেছি যে এরকম ফ্লোরে যে কাজটা করতে তার বিরক্ত লাগছে, তাহলে সে কাজটা কেন করছে? মানে আমরা কেউই এই জগতে আসেনি যেখানে আমাদেরকে কেউ জোর করে বন্ধুত্বে আনা। গিয়েছে বা জোর করেছে এখানে আসার জন্য। ভালোবেসে এসেছি। তো আমার মনে হয় কাজটা যদি সবাই ভালোবেসে করে এবং সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম সবাই যদি একটু ভালোবাসে, আমারও এটা মনে হয় যে আমার একার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না। এটাও একটা টিম এফার্ট। তো আমি একা কোনোদিন কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমি আমার আহ, মানে সেটা যে সিস্টেমই হোক, সিস্টেমের এগেনস্টে যদি আমায় কথা বলতে হয়, আমি আমার আর্ট দিয়ে কথা বলবো। কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা কেউ আমার মতন কোনো মানুষ যারা হুট করে এসছে কাজ করতে, তো ওইটা ভীষণ আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আর কি। কখনো কি তোমার মনে হয়েছে যে দূর আমি অভিনয়টা ছেড়েই দিই, এই এত ভাল লাগছে না, এরকম কি কখনো তোমার মনে হয়েছে? এরকম ডিমোরালাইজড হয়েছো কখনো? না, কারণ আমি একটা জিনিস জানি যে আমি এটা ছেড়ে দিলে আর কিছু করতে পারি না, পারবো না। মানে অন্য কিছু জানি না আর। আমি কিছু জানি না, এটাও যে জানি আমি তা নয়, কিন্তু এটাই আমি আনন্দ পাই। এমন একটা কাজ করি যে কাজটা করে আমি আনন্দ পাই। The stars, the stories, the uncut adda. নমস্কার, আমি ইপসিতা। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আজকে আমাদের আড্ডায় যিনি উপস্থিত রয়েছেন তিনি আমাদের অত্যন্ত পরিচিত ভালোবাসার এক অভিনেতা। তিনি বেশ দীর্ঘদিন হয়ে গেল অভিনয়ের জগতের সঙ্গে যুক্ত এবং নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন। দেখেছেন ইন্ডাস্ট্রির ভিতরের নানান গল্প, পরিবর্তন এবং বর্তমান অবস্থার বাস্তবিকতা সব কিছু নিয়ে আজকে জমজমাট আড্ডা হবে। শুধু সিনেমার জগৎ নিয়ে নয়, তার ব্যক্তিগত জীবনেরও বেশ কিছু ছোটবেলার স্মৃতি বা বিভিন্ন অভিজ্ঞতা, ইন্ডাস্ট্রির ভিতরের নানান ধরনের অভিজ্ঞতা, আগামী প্রজন্মে যারা অভিনয় করতে চান তাদের জন্য পরামর্শ এবং এমন কিছু তথ্য উঠে আসতে পারে যেটা আপনারা আগে হয়তো কখনো কোথাও শোনেননি, সেটাই আজ আলোচনা হতে পারে। তাই আমাদের এই এপিসোডটা শেষ অবধি দেখবেন। আর অবশ্যই হ্যাঁ, যেটা করানো হলো না, আমাদের আজকের অতিথির সঙ্গে আলাপ। আজকে আমাদের অতিথি দেবপ্রসাদ হালদার। নমস্কার দেবু। আমি দেবু বলেই কথা বলছি, কারণ অনেক দিনের সম্পর্ক হয়ে গেল দেবু আমাদের, তাও বেশ কিছুদিন আলাপ। আমি এই মুহূর্তে তোমার কাছ থেকে যেটা জানতে চাইছি যে বর্তমান সিনেমার কি পরিস্থিতি, কি অবস্থায় দাঁড়িয়ে আছে? আম, কি অবস্থায় দাঁড়িয়ে আছে বলতে মানে আমি আমি মনে প্রাণে এখন যেটা চাই যে আমাদের আগে যে অবস্থাটা কয়েক বছর ধরে চলছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, যে সিনেমা হচ্ছে না, সিনেমার কম কাজ হচ্ছে, সেই কাজের পরিমাণটা যেন বাড়ে। এটাই আমার কাছে একটা মানে হোপ, আশা, যে কাজ মানে যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, হুম, তো আমার সেটাই ওনাদের কাছে রিকোয়েস্ট, যেন আমাদের এখানে যে কাজের পরিবেশটা তৈরি হয়েছিল সেই পরিবেশটা যেন আর না থাকে, আর কাজের কাজ পরিমাণ বাড়ে। কাজের পরিমাণটা বাড়ে, তাতে অনেকেরই ভালো, সবারই ভালো, যারা সবারই কাজ ভালো, করছে আমরা যারা কাজ করতে চাই সবাই। তারা সবাই কাজ পাবে। তো সবাই কাজ পায়, যাতে কাজ পায় তার জন্যই আমার মনে হয় যে কাজের পরিমাণটা আরো বাড়া খুব প্রয়োজন। মানে আমি যখন মানে আগের কথা বলি, 2012, 13, 14, 15 ওই সময় প্রচুর কাজ হচ্ছিল। তো ওরকম একটা সময় আমার মনে হয় আসাটা খুব প্রয়োজন। কতদিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে দেবু? 17 বছর। 17 বছর? তাহলে তো ভেটারেন হয়ে গেলে এখন। তা তোমার কি মনে হচ্ছে যে মানে কাজের পরিস্থিতি একটু বদলাচ্ছে? মানে যদিও খুব অল্প দিন হয়েছে সরকার এসছে। আসলে আমার কাছে না পরিস্থিতিটা, আহ, আমি যখন কাজ করতে যাই তখন আমি না পরিস্থিতিটা মাথায় রাখি না। এবার আমি যখন, হ্যাঁ, ডেফিনেটলি কাজ করছি না, আমাদের জগৎটার কি চলছে, কি পরিস্থিতি, সেইটা আমি ডেফিনেটলি মাথায় রাখি বা খোঁজ খবর রাখি। তো সেই যে পরিস্থিতিটা, যেই পরিবেশটা, যে একটা দাদাগিরির পরিবেশ হয়েছিল, সেটা আস্তে আস্তে সেটা আস্তে আস্তে আমার মনে হয় থাকবে না আর। আশা করছি থাকবে না। তো সেইটাই যদি কেটে যায়, মিনিমাম ওইটুকুই যদি আপাতত কাটে, তো তো অনেক মানুষ কাজ পাবে। অনেক মানুষ যারা সিম্পল রাজনীতির আইডিওলজিতে বিশ্বাস করেন বলে তারা কাজ পেতেন না, সেটা খুব খারাপ আমার মনে হয়। মানে যার যেটা পার্সোনাল মত থাকতে পারে, যাকে যে কোনো রাজনৈতিক দলকে তার ভালো লাগতেই পারে, কিন্তু তার জন্য সে তার নিজের কাজ, তার ক্ষতি হবে বা কাজ পাবে না, সেইটা খুব বেদনাদায়ক আমার কাছে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা সকলেই
কাজ করতে চাই এবং যত কাজের পরিমাণ বাড়বে অনেক মানুষ কাজ করতে পারবে, ইন্ডাস্ট্রির অনেক মানুষ একসঙ্গে কাজ করবে যেরকমটি আগে হতো। আচ্ছা, একটি একটি মজার কোশ্চেন, মানে মজার না, একটা জানতে ইচ্ছে করছে যে দীর্ঘদিন হয়ে গেল ইন্ডাস্ট্রিতে কাজ করছো, অনেক পরিবর্তন দেখেছো, এবং তোমাকে যদি বলা হয় যে ইন্ডাস্ট্রির ভালোর জন্য বা পরিবর্তনের জন্য তোমাকে 3টে পয়েন্ট বলা হয়, ওই 3টে পয়েন্ট তোমাকে দায়িত্ব দেওয়া হলো ইন্ডাস্ট্রির, তুমি কি করবে? সেই 3টে পয়েন্ট তোমার কি কি? প্রথম কথা আমি বলি, আমি না একটা জিনিস বিশ্বাস করি, সিনেমা তো একটা টিম গেম, মানে এটা একটা সবাই মিলে বানানোর একটা আর্ট। তো আমারও এটা মনে হয় যে আমার একার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না, এটাও একটা টিম এফার্ট। তো আমি একা কোনোদিন কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমি আমার মানে সেটা যে সিস্টেমই হোক, সিস্টেমের এগেনস্টে যদি আমায় কথা বলতে হয়, আমি আমার আর্ট দিয়ে কথা বলবো, আমি এটা বিশ্বাস করি। ঠিক। আমি যে কাজটা করি সেই কাজটা দিয়ে আমার সেই কথাটা বলা হবে। তো সেক্ষেত্রে আমি একা ওরমভাবে কিছু বদলাতে পারবো না, তবে আমার সঙ্গে প্রচুর মানুষ তারা সবাই একসঙ্গে থাকবেন, তারা সবাই ডিসিশন নেবেন। আমাদের ইন্ডাস্ট্রিতে বয়োজ্যেষ্ঠরা আছেন, বয়স্ক যারা গার্জেন হিসেবে রয়েছেন, তারা তো ডিসিশন নিচ্ছেন। তো আমার মনে হয় তাদের ডিসিশন ডেফিনেটলি একটা কোথাও ভালো জায়গায় নিয়ে যাবে আগামী দিনে। 3টে পয়েন্ট কি হতে পারে, যে কি পরিবর্তন দরকার বলে মনে হয়? পরিবর্তন আমার মনে হয় অ্যাজ সাচ সেরকম কিছু পরিবর্তন সেই মুহূর্তে আমার মনে হয় সেরকম দরকার নেই। তবে ছোটখাটো কিছু জিনিস যেগুলো আমার মনে হয় যে আরো একটু প্রফেশনালিজম হওয়া, হ্যাঁ, মানে সবাই কাজটা তো আমরা ভালোবেসে করি, তো সবাই যেন কাজটাকে আমরা ভালোবাসি, আর কিছুই না। মানে আমি এমনও দেখেছি যে এরকম ফ্লোরে যে কাজটা করতে তার বিরক্ত লাগছে, তাহলে সে কাজটা কেন করছে? মানে আমরা কেউই এই জগতে আসিনি যেখানে আমাদেরকে কেউ জোর করে বন্ধুত্বে আনা। গিয়েছে বা জোর করেছে এখানে আসার জন্য। ভালোবেসে এসেছি। তো আমার মনে হয় কাজটা যদি সবাই ভালোবেসে করে, এবং সিনেমা অ্যাজ অ্যান আর্ট ফর্ম সবাই যদি একটু ভালোবাসে, নিজের স্বার্থটুকু ভুলে গিয়ে, নিজের স্বার্থ তো অবশ্যই জড়িয়ে থাকে, সেটা টাকা পয়সা কাজের উপার্জন, জন্য হ্যাঁ। সবকিছুই জড়িয়ে থাকে। মানে একজন খেলোয়াড়ও তার খেলায় শান দিলে সে টাকা কামাবে। আমার মনে হয় দুটো ইন্ডাস্ট্রি অলমোস্ট এক আমার কাছে, স্পোর্টস আর ফিল্ম। তো অলমোস্ট এক, মানে তুমি যত তোমার শার্পনেস বাড়বে, তুমি যত গ্রো করবে অ্যাজ স্পোর্টসম্যান বা অ্যাজ আ কি বলবো, ফিল্ম মেকার হোক বা অ্যাক্টর হোক, একটা হ্যাঁ, তো তত তার দাম বাড়বে, তত তার আর্থিক দাম, কনফিডেন্সটা তারও বাড়বে। হ্যাঁ, তারও বাড়বে। তো সেক্ষেত্রে সেইটাই আমি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমার মনে হয় ছোটখাটো ওরকম 3টে জিনিস বলা খুব মুশকিল, মানে ছোটখাটো অনেকগুলো জিনিস যেগুলো আমার মনে হয় পয়সা লাগবে না, ওটা ওটা নিজেরা ঠিক হলেই ঠিক করা যায় আমার মনে হয়। তার জন্য অর্থের প্রয়োজন নেই, একটু ভাবনার প্রয়োজন। একটু ভাবি যে আমরা কি সত্যি কাজটা অনেস্টলি করছি, বা আমরা কি সত্যি কাজটা ভালোবেসে করতে যাচ্ছি, বা প্রত্যেকদিন সকালবেলা কি আমার ভালো লাগছে কাজটা, এটা যদি নিজেকে আমরা প্রশ্ন করি, তাহলেই আমার মনে হয় অনেকটা বদল আসতে পারে। আচ্ছা, তুমি তো দুটো ইন্ডাস্ট্রিতেই কাজ করেছো, মুম্বাই ইন্ডাস্ট্রিতে খুবই কাজ কম করে হলেও যে সেই পরিবেশ আর এই পরিবেশে তো দীর্ঘদিন ধরে এই আমাদের কলকাতাতেই কাজ করছো বা আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে, দুটোর মধ্যে তো যারা করেন তারা তো অনেকটাই বিস্তর ফারাক দেখেন, তুমিও কি তাই দেখেছো? হ্যাঁ, অবশ্যই। কিরকম দেখতে? সেখানে ওই ফারাকটা না বোঝা যায়। এক তো অর্থের একটা বিশাল ফারাক আছে। হুম 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 ওই অর্থ থাকলে, ওরকম টাকা থাকলে অনেক কিছু আমরাও হয়তো করতে পারি, হুম। যেটা জড়িয়ে থাকে ওদের সঙ্গে। মানে কতদিনের শিডিউল হয়, কতদিন এক একটা কাজের। আমাদের এখানে তো এখন প্রায় 10-12 দিনের সিনেমা করছি আমরা, এরকম ভাবে তো ওরা করে না। হ্যাঁ, তো এই অর্থের একটা বিশাল ডিফারেন্স আমার মনে হয়। এবং ওই ওই যেটা বলছিলাম না আগে, যে Professional। মানসিকতার একটা ডিফারেন্স আছে প্রত্যেকে ওখানে। না মানে আমি খুব কম কাজ করেছি যদিও, অনেকে আছে আরো বেশি কাজ করেছে আমার থেকে, তারা আরো বেটার বলতে পারবে। তবে আমি যতটুকু দেখেছি, ও একটা একটা মিনিমাম রেসপেক্ট, একটা মিনিমাম প্রফেশনালিজম, একটা মিনিমাম ভালোবাসা কাজটার প্রতি, মন দেওয়া কাজটার প্রতি। আমি কনসেন্ট্রেটেড আছি, মানে আমি শুধুমাত্র বডিটা নেই ওখানে, আমার মনটা আছে। এইটা আমি একটা ডিফারেন্স দেখি। মানে আমি এখানে অনেককে দেখি যারা বডিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মন নেই শুটিং ফ্লোরে, কারণ সে না, জানে যারা তার বডি অভিনয় থাকলেই করতে আসে তারা তো- অভিনয় বলে না, আমি টেকনিশিয়ানদের কথা বলছি। আচ্ছা। আমি টেকনিশিয়ানদের কথাও বলছি যে তারা বডিটা নিয়ে আসে, কারণ জানে তারা ওই টাকাটা পেয়ে যাবে, কাজটা করলে টাকাটা পেয়ে যাবে। তো ওই যে ডিফারেন্সটা, মানসিক ডিফারেন্সটা, যে আমি শুধু মানে বডি পুরো নেই, টিমেরই। পুরো মন, মানে সবার। দেখো, একটা ছবির ক্ষেত্রে
আমরাও তো একসঙ্গে এতগুলো কাজ করেছি, যে মানুষটা আমাদেরকে চা দিচ্ছে, খাবার দিচ্ছে, সেই মানুষটা কতটা ইম্পর্টেন্ট বলো তো একটা শুটিং ফ্লোরে। নিশ্চয়ই নিশ্চয়ই। তো ওই একদম। ওই ওই মানুষটাকেও তো আমরা ইগনোর করতে পারি না, আমরা অ্যাভয়েড করতে পারি না, বা আমরা খারাপ ব্যবহার এবার করতে তাকে পারি না হলে চলবেও তাকে না। না হলে আমাদের চলবেও না, না চলবেই না, হ্যাঁ হ্যাঁ, চলবেই না। চলবেই না মানে। তো সেক্ষেত্রে সেইটাই আমার মনে হয় যে ওখানে ওখানে না এই মানে এই এই যতটুকু আমি কাজ করেছি আমি দেখেছি যে এই একটা মিনিমাম রেসপেক্ট, একটা মিনিমাম ভালোবাসা, একটা মিনিমাম প্রফেশনালিজম আমি এটা লক্ষ্য করেছি, যেটা এখানে একদম নেই আমি তা বলছি না। এখানে আমি অনেক মানুষের ক্ষেত্রে আমি দেখেছি সেইটুকুর একটা অভাব আছে, যে একটা বেসিক মানসিকতা থাকলে আমার মনে হয় আহ, কাজটাও খুব ভালো হয়, সেক্ষেত্রে ঠিক। রিফ্লেক্ট করে সেটা। মানে আমার মনে হয়। তোমার এইখানে যে এতদিন কাজ করলে, এটা আমরা কিন্তু আজকে এমনি জাস্ট আড্ডা মারতে বসেছি। এই শুধুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রি কেমন চলছে, রাজনীতি, তার নতুন সরকার বদল, এ অনেক জায়গায় হচ্ছে, অনেকের মধ্যে আমাদের চর্চার মধ্যেই আছে। কিন্তু আজকে আমরা তো একদম নিছক আড্ডা মারতেই বসেছি। সেখান থেকে আমাকে একটা দুটো তুমি একটু শেয়ার করো, যে খুব ভালো অভিজ্ঞতা আর খুব খারাপ অভিজ্ঞতা তোমার ইন্ডাস্ট্রিতে তোমার সাথে মানে কি হয়েছে, সেটা হয়তো আমাদের অডিয়েন্স অনেকে শোনেননি এর আগে, তাহলে তারাও শুনবেন আর আমি তো শুনবই। আম, ভালো অভিজ্ঞতা প্রচুর, বলো দু একটা। প্রচুর মানে সেগুলো আর মানে প্রচন্ড ভালো, ভীষণ মনের ভিতরে একদম, মানে ছবিতে একটা ছবি সাইন করার পর সেখান থেকে তো ভালো তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ তার মানে জন্য ভালো অভিজ্ঞতা আমি সিনিয়র আর্টিস্টদের ভীষণ সাপোর্ট পেয়েছি। আচ্ছা। মানে এরকমও অভিজ্ঞতা আছে যে আমার টাকা পেতে দেরি হয়েছে বলে একজন সিনিয়র আর্টিস্ট তিনি ওয়েট করে গেছেন, যতক্ষণ না আমি টাকা পাবো ততক্ষণ শুট দেবেন না। ও। হ্যাঁ, শুট করবেন না। এবং আমার এটাই ছিল যে আমি উম, প্রথমে গিয়ে তাকেই বলেছিলাম যে তুমি নাম বলতে পারবে? হ্যাঁ, দীপঙ্কর দে, দীপঙ্কর দে, আচ্ছা। টিটোদা। টিটোদা। হ্যাঁ, তো আমি তাকে গিয়ে বলেছিলাম যে এরকম যে আমি একটাও পয়সা পাইনি, তো আমার তো আপনার সঙ্গেই সিন, আমি তো আপনাকে ওয়েট করাতে পারবো না, কিন্তু আমি কি করব তাহলে। তখন উনি বলেছিলেন যে তুমি যতক্ষণ না টাকা পাবে, আজকেই তোমার চেক চলে আসবে, দেখুন যতক্ষণ না তুমি টাকা পাবে ততক্ষণ আমি শুট করবো। বাহ। এইটা না আমি এইটা এটা যে কতটা হেল্প করে একজন অ্যাক্টরকে, নিশ্চয়ই। মানে যারা এই ধরনের মানুষ যদি আমাকে এরকম সাপোর্ট দেন, তো সেক্ষেত্রে আমার সিন করতেও খুব মানে সুবিধে হয়ে যাবে তখন। ঠিক। মানে তখন মনে একটা হয়েছিল জোর যে তো পাওয়া আমার যায়। বন্ধু, হুম। তো আমার বন্ধু, মানে এত বড় একটা মানুষ, সেই মানে ডেফিনেটলি সেই অরাটা আমার কাছে আছে, কিন্তু আমি তো শুটিং ফ্লোরে সেই অরাটা নিয়ে যাব না, তাহলে মুশকিল হয়ে যাবে পাঠ করতে গেলে। কিন্তু ওই সাপোর্টটা একটা ভয়ঙ্কর সাপোর্ট, যেটা মানে আমার মনে হয় যে এটা আমার জীবনের একটা প্রাপ্তি। দারুণ। হ্যাঁ, যে উনি এই সাপোর্টটা আমায় দিয়েছিলেন। তো এরকম আরো অনেক ছোট 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 ভালো অভিজ্ঞতা আছে, মানে আচ্ছা। ডেফিনেটলি ভালো অভিজ্ঞতা। আর খারাপ অভিজ্ঞতা, খুব দুঃখ পেয়েছো বা মনে হয়েছে বেশ একটা চ্যালেঞ্জ? এইগুলো আমি না এখন মনে রাখতে চাই না আর কি। মানে খারাপ অভিজ্ঞতা মানে খুবই খারাপ অভিজ্ঞতা আমার গেছে প্রথম দিকে, শুরুর দিকে। বলো না, বলো। আহ, কি হবে এগুলো আর, মানে না সে ঠিক আছে, আলোচনা করে তুমি বলা। নাম বললে না, কিন্তু কার বলার উদ্দেশ্য এই কারণে, নতুন যারা আসছেন অভিনয়ের জগতে, এই যে আজকে তুমি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছো, তোমার না, যে আমার কাছে না অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়, মানে বিষয়টা হচ্ছে যে কোনো অভিজ্ঞতাই আমার কাছে একটা শিক্ষা। হ্যাঁ, সেটাই আমি পরবর্তী তো প্রজন্মকে আমাকে যখন দিতে কেউ পারি। খারাপ ট্রিট করবে, বা আমার কাছে যখন কোনো খারাপ ব্যবহার আসবে, হ্যাঁ। আমার তখন যেটা হয় ইনস্ট্যান্টলি আমার ভেতরে আগুনটা আরো বেড়ে যায়। একদম, সেইটাই তুমি একটুখানি শেয়ার করলে কি হবে তো আমি ওই আগামী অভিজ্ঞতাটা আর শেয়ার করতে চাইছি না, আমি বলছি খারাপ অভিজ্ঞতা অবশ্যই হবে, এবং হওয়াটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সবসময় ভালো অভিজ্ঞতা, জীবন কি সবসময় ভালো চলে তা তো না নয়, না না, খারাপ এই তো যে চলবেই। এটা তো অ্যাকচুয়ালি স্ট্রাগল করছো, সবাই করছে। স্ট্রাগল না, লড়াই, লড়াই করছো, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা এই এখন প্রজন্ম যারা নতুন, যারা অভিনয় করতে আসছেন, তারাও তাদেরকেও তারাও লড়তে হবে। হ্যাঁ, লড়তে হবে, এবং লড়তে তারা হবে। যাতে ভেঙে না পড়েন। না, ওটাই বলছি, ভেঙে সেইটা পড়লে হবে না। হবে না। না, মানে ওটা- আমাকে ফেলে দিয়েছে, আমি আবার উঠে আমাকে আবার আবার ছেড়ে উঠতে আবার হবে, হ্যাঁ, এগোতে আবার হবে। উঠতে হবে, এগোতে সেই হবে। অভিজ্ঞতাগুলো শুনলে পরে, তোমাদের অভিজ্ঞতাগুলো হ্যাঁ, শুনলে ওইরকমই পরে, বলছি, মানে আমি এরকম অনেক অভিজ্ঞতা পেয়েছি যেখানে আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমি আজকে এই অভিজ্ঞতাটা হলো, তো লাইফ তো একটা মানে একটা সার্কেল, আবার গোল করে গোল জীবন করে ঘুরে ওইখানেই আসে। আসবে। হ্যাঁ, তো আমি এমন একটা দিন আসবে যেখানে এরকম একটা ঘটনা না হলেও এরকম একটা কিছু,
যেটা আমার কাছে আবার ফেরত আসবে, তাকে জবাব দেওয়া হয়ে যাবে। তাকে জবাব দেওয়া হবে না। যদি সেইটা হয় তাহলে আমি নিজেকে জবাব দিতে পারলাম যে ঠিক আছে, আমার ওই অপমানটা বা আমার ওই খারাপ লাগাটা আমার কাজে দিয়েছে। যদি আমি সেটা না আনতে পারি আমার জীবনে কোনোদিন, তাহলে আমি বিফল। এবার আমি ওটার পিছনে পড়ে নেই যে ওই দিনটা আমাকে আনতে হবে, ওটার পিছনে হ্যাঁ, আমি হ্যাঁ, পড়ে হ্যাঁ, নেই। ওটা আমি টার্গেট না। ওটা আমার টার্গেট নয়। কিন্তু আমি জানি যে কর্মা যেটাকে বলে আর কি, যে ওটা ঘুরে ফিরে আসে জীবনে, যে তুমি যেটা করবে বা যেটা তুমি আহ, অভিজ্ঞতা করবে। তো ওই অভিজ্ঞতাগুলো আমার কাছে ভীষণভাবে ভালো অভিজ্ঞতার থেকেও আমি অনেক বেশি মনে রাখি এই অভিজ্ঞতাগুলো, আহ, যাতে আমাকে আরো আগুনটা মানে জিয়ে রাখা যায় ভেতরে, যে না আমার তো আরো অনেক দূর এগোতে হবে। সেইটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওই জন্য ওইটা না, এই খারাপ অভিজ্ঞতাগুলো মানে খারাপ অ্যাজ সাচ মনে হচ্ছে ওই সময় খারাপ, কিন্তু এটা আমার মনে হয় যে একটা প্রাপ্তি আমার, যে শিক্ষা। হ্যাঁ শিক্ষা, যে আমি এই অভিজ্ঞতাগুলো হয়েছিল, না হলে আমি এটা আমি পেতামই না। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, মানে আমার আমাকে যিনি অভিনয় করতে বেসিক্যালি ইন্সপায়ার করেছিলেন যে তুই অভিনয় কর, আমি ক্যামেরার পেছনের কাজ আগে খুব মানে এখনো ভালোবাসি, আমি আগে ক্যামেরার পেছনের কাজ করতাম। এই জগতে এসেছি যখন প্রথমে আমি ক্যামেরার পেছনের কাজ করতাম। তো উনি আমাকে মানে যিনি ডিরেক্টর তথাগত ব্যানার্জি, উনি আমাকে ইন্সপায়ার করেন, উৎসাহ দেন, সাহসটা যোগান যে অভিনয় করতে কর তুই। তো আমি আমার একটা কাজে, ওনারই কাজে, উনি আমাকে এমন একটা মানে আমার একটা ঘটনা ঘটেছিল, যে ঘটনার জন্য উনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন, মানে অনেক কিছু বলেছিলেন। মানে আমি তখন কিচ্ছু জানি না অভিনয়ের, সদ্য কাজে ঢুকেছি, পারিস না তুই, এই করতে পারিস না, এই করতে পারিস না। কিন্তু ওই প্যাক আপের পর উনি আমাকে তখন বলেছিলেন যে তোর এই সময়টা মনে হচ্ছে যে পায়ের তলায় মাটি সরে গেল, পুরো ফ্লোরের সবাই মিলে তোকে দেখছে, হ্যাঁ মানে আমি তোকে ভুলভাল কথা বললাম, কিন্তু এইটা না তোর ভেতর একটা আগুন হওয়া উচিত। তুই যদি আমায় গালাগালি দিস তাহলে তুই শেষ, তুই অভিনেতা হতে পারবি না। তো আমি এটা এখন রিয়েলাইজ করি যে এটা কতটা সত্যি কথা। তো ওই জন্যই আমার মানুষ তো খারাপ লাগবেই, অবশ্যই খারাপ লাগুক, কিন্তু খারাপ লাগাটা থেকে নিজের জিলটাকে বাড়াতে হবে, নিজের আগুনটাকে বাড়াতে হবে, আরো পরিশ্রম বা আরো Better লোকের কিছু কাছে করা। যেতে হবে, বেটার বা কাজ করা, বেটার। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, 100টা কাজ হলে তবেই ওখানে গিয়ে একটা কোয়ালিটি কাজ বেরোবে। আমি যদি 10টা কাজ করি তাহলে তো তার মধ্যে কোয়ালিটি কাজ হবে কি করে? তো ওই কাজ করা বেসিক্যালি, তো সেইটা আমার কাছে আরো বেশি আগুন দিয়েছিল আর কি, যে এটা ঠিক কথা আর কি। ঠিকই আমার তখন খারাপ লেগেছিল, সবাই দেখছে, অপমান লাগছে নিজের, যে আমি কিছুই পারি না, কেন করছি। কিন্তু তখন আমার মনে হয়েছিল যে না, অথচ তিনিই বলেছেন অভিনয়। তিনিই বলেছেন হ্যাঁ। অভিনয় করতে। হ্যাঁ, তো তখন উনি এখন প্যাকআপের তিনি পর কি বলছেন? এখন তো প্রিয় অভিনেতা হয়ে গেছে তার। হ্যাঁ ডেফিনেটলি উনি খুশি, হ্যাঁ অবশ্যই উনি খুশি। তো সেটা আমার কাজে দিয়েছিল না। তো ওইটাই বলছি যে যারা নতুন নতুন আসছেন তারা ওরকম অনেক কিছু ফেস করবেন, হ্যাঁ। অপমান, লাঞ্ছনা, এরকম অনেক কিছু ফেস করবেন। তো ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, মানে যদি নিজে স্টিক থাকা যায় আর নিজের কাজটাতে শান দেওয়া যায়, নিজের কাজ করে যাও। কাজটা করে যেতে হবে। ওই কাজটা করে যাওয়ার জন্য তো নিজেকে তৈরি হতে হয়। সেইটা নিজেকে তৈরি হতে গেলে, যার কোনো ব্যাকগ্রাউন্ড নেই বা কেউ আমার মতন কোনো মানুষ যারা হুট করে এসছে কাজ করতে, তো ওইটা ভীষণ আমার কাছে ইম্পর্টেন্ট ছিল আর কি। যে তোমার কি কখনো মনে হয়েছে যে তোমার যেরকম চেহারা, সেই চেহারায় তুমি কোনোদিন হিরো হতে পারবে না? এরকম কি কখনো মনে হয়েছে যে এরকম আমার একটা চেহারা, আমি হিরো হতে পারবো না? নাকি এরকম মনে হয়েছে হিরোর আবার চেহারা কি, মানে যে কোনো কেউই তো হিরো হতে পারে? না কারণ আমি না হিরো বলতে ওই কি তোমার ধারণা? হিরো বলতে আমি বুঝি অমিতাভ বচ্চনকে, আচ্ছা, সালমান খান, শাহরুখ খান, এরা তো হিরো মানে অবশ্যই। তুমি তো তাদের মতো নয়। তাতে কি তুমি কি মানে তুমি কি তাদের তাদের মতো? মতন কি করে হব, মানে এটা সম্ভব না। না, তুমি কি কখনো ভেবেছিলে যে আমি মুখ্য চরিত্রে পাবো না বা এরকম না প্রধান না চরিত্রে আমি পাবো ওরকম না, এরকম আমি কোনো অভিনয় target? করতে এসেছি, আমি অভিনয় না করতে হ্যাঁ এসেছো। আমি মুখ্য চরিত্রও পেয়েছি, এরকম নয় যে আমি পাইনি। না না, পেয়েছো তো বটেই, কিন্তু তুমি পাবে না এরকম কি তোমার সংশয় ছিল যে আমার এই চেহারা বা আমার এই না, হাইট, না, না, এইটা কি কখনো না, তোমাকে না, না, প্রতিবন্ধকতা না, সৃষ্টি না, না, করেছিল? আমার কোনোদিন আমাকে অ্যাকচুয়ালি আমি যখন এই অভিনয়ের কথাটা আমার মাথায় ঢুকিয়েছিল দাদা, মানে বলেছিল যে তুই কর, উনি কখনো এই কথাগুলো বলেননি আমাকে। কখনো উনি আমাকে
মাথাতেও ঢোকাননি যে কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে আমার অভিনয়ের ক্ষেত্রে। না, এটা অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ না, আমি অ্যাকচুয়ালি বলছি এই উনি কারণে। আমাকে অনেক বেশি অ্যাডভান্টেজিয়াস জিনিসপত্র দেখিয়েছেন আমার হ্যাঁ, নিজের ক্ষেত্রে। তোমার যেটা ড্রব্যাকস বলে মনে করছে ঢোকে, সেটাই আসলে তোমার ভীষণ অ্যাডভান্টেজের জায়গা, সেটাও হতে পারে। সেটাই সেটাই উনি মানে আমাকে আমি বলে এই কারণেই বলছি যে আগামী প্রজন্মের অনেক ছেলেমেয়েরা আসছেন বা আসতে চাইছেন, যারা হয়তো এই ধরনের ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে বলছেন যে আমার তো ওর মতো চেহারা নয়, ওর মতো দেখতে না, সুন্দর না, চেহারা দিয়ে এই যে অভিনয় হয় না, সেই ভুল ধারণাটা করে কেউ তোমাদের অ্যাক্টর হতে মতো- পারে না। একদমই তোমাদের মতো এই মানে এই অভিনেতারা, তোমাদের মতো অভিনেতারা তার একটা দৃষ্টান্ত রেখে যাচ্ছ। সেটাই কিন্তু মানে আমি এই জন্যে এই প্রশ্নগুলো করছি, যাতে আগামী প্রজন্ম যারা আসছে অভিনয় করতে, তোমারও অনেক নতুন নতুন ছাত্রছাত্রীদের নিয়ে কাজ শুরু করতে চলেছো বা হয়তো করেছো, তাদের জন্য এটা ভীষণ ইন্সপিরেশন যে অভিনয়টা করতে হবে, কেমন দেখতে সেটা, বা সেটা কি important হাইট নয়। আছে, কি গায়ের রং, না, সেটা খুব একটা না, না, মানে যদি তুমি মনে করো যে তুমি অভিনয় করতে এসেছো, তাহলে তো মানে এইগুলো কোনো ম্যাটারই করে না আমার কাছে। কিন্তু তোমার এই ধারণাটা অনেক সময় ভুল হয়ে যায়, যেটা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যে অনেক ডিরেক্টর প্রডিউসার আছেন, আমি নাম করতে চাইছি না, কারণ আমি শুনেছি যে হয়তো অনেক মানে ছেলেমেয়েরা গেছে, তাদের বলছে আসলে তোমার হাইটটা খুব শর্ট, তুমি ভীষণ একটু অন্যরকম দেখতে, যেরকম চেয়েছি, মানে ওর এই যে বডি শেমিং, এই ব্যাপারটা নিয়ে তাদেরকে শুনতে হয়েছে। ধরো তুমি কাউকে খুব ইন্সপায়ার করেছো যে দেখ আমার এরকম চেহারায় আমি তো ফাটিয়ে অভিনয় করছি, কোনো অসুবিধা হচ্ছে না, আমাকে লোকে ডাকছে, তোর কেন অসুবিধা হবে, তো তোমারই মতো দেখতে একটা ছেলে। আমিও শুনেছি তো। হ্যাঁ, তখন আমিও তাদের শুনেছি কিভাবে যে তুই ইন্সপায়ার কালো আর বেটে। তোমাকে বলেছে? হ্যাঁ, তো তাতে কি যায় আসলো আমার? হ্যাঁ, না সে বাদ পড়ে গেল হ্যাঁ, তখন। তো হতেই পারে, আবার যাবে। প্রথম যখন কেউ চাকরির ইন্টারভিউ দেয়, প্রথম ইন্টারভিউতে কি সে চাকরি পায়? পায় না, আবার যেতে হবে, সেটাতেও বাদ পড়বে, আবার যাবে। রিজেকশন খুব ভালো জিনিস আমার কাছে। রিজেকশন মানেই আরো দরজা খুলবে। তো প্রথম দরজাটা খুলে গেলে আর বাকি দরজাগুলো দেখা হলো না তো আর। না, দেখা হলো না, তো ভালো তো, মানে রিজেকশন, যখনই আমাকে কেউ রিজেক্ট করছেন, আমাকে তো, যে কথাটা তুমি বললে এক্ষুনি, যে কেউ বললো যে না তুই এই চরিত্রের জন্য যাচ্ছিস না, আমরা একটু লম্বা করছি, আমরা একটু হাইট, ওকে ফাইন, এই চরিত্রের জন্য আমি যাচ্ছি না, তার মানে যে আমি অভিনেতা হতে পারবো না তা তো নয়। না, হয়তো দেখা গেল যে চরিত্রের জন্য যাচ্ছি না, এটা ভুল, আসলে সত্যি চেহারার জন্য বাদ সেটা পড়েছে। কে জাজ করছে? সেটা আমি কেন? আমি তোর কেউ নই জাজ করার। হ্যাঁ, সেটা তো যে ডিরেক্টর, তার ভিশন। এইরকম কথা শুনতে শুনতে তোমার, না। তুমি যে অনেকবার শুনেছো বা অনেকবার রিজেক্টেড হয়েছো সামহাও কোথাও থেকে, নিশ্চয়ই হয়েছো, হ্যাঁ, সবাই আমরা হই, হ্যাঁ, আমরাও নানান কাজে থেকে রিজেক্টেড আমরা হ্যাঁ, হয়েছি, নিশ্চয়ই rejection আবারও তো উঠে ভালো দাঁড়িয়েছি। জিনিস। সেটা মুখে বলি যখন, তখন তো বলি, কিন্তু কাজে করার ক্ষেত্রে খুব বেদনাদায়কও হয়ে যায় এক সময়। কখনো কি তোমার মনে হয়েছে যে দূর আমি অভিনয়টা ছেড়েই দিই, এত ভাল লাগছে না, এরকম কি কখনো তোমার মনে হয়েছে? এরকম ডিমোরালাইজড হয়েছো কখনো? না, কারণ আমি একটা জিনিস জানি যে আমি এটা ছেড়ে দিলে আর কিছু করতে পারি না, পারবো না। মানে অন্য কিছু জানি না। আমি কিছু জানি না, এটাও যে জানি আমি তা নয়, কিন্তু এটাই আমি আনন্দ পাই। এমন একটা কাজ করি যে কাজটা করে আমি আনন্দ পাই, এবং আমি শুটিং ফ্লোরে থাকতে আনন্দ পাই। আমি একা ঘরে বসে থাকার থেকে শুটিং ফ্লোরে যেতে আমি বেশি ভালোবাসি, ওই শুটিং থাকে। হুম। সুতরাং আমার আমার ওই জন্য খুব একটা, আমি এখনো অবধি আমি খুব একটা কল টাইম লেট করি না, কারণ আমার শুটিং ফ্লোরটা টানে কখন পৌঁছবো গিয়ে। তো এই জন্যই আমার কাছে অভিনয়টা এতটাই একটা, বা সিনেমাটা এমনই একটা ভালোবাসার জায়গা, যে এটা এটা একটা নেশা আমার কাছে। বেসিক্যালি আমি অ্যাডিক্টেড এটার প্রতি। তো এটা ছেড়ে আর আমি কিছু ভাবতেই পারবো না। আসলে এটা অ্যাডিকশনটা আনতে হবে, যতক্ষণ এইটা তো- প্যাশনটা অ্যাডিকশনের জায়গায় যাবে, এটা কেউ তৈরি করে দিতে পারবে। হ্যাঁ, এটা আসতে হবে। এটা আমি বলেও বোঝাতে পারবো না যে এটা কি করে হয়। হুম, হুম। এটা ভালোবাসতে হবে সেরকম ভাবে। মানে কেউ প্রেমিকাকে যেভাবে ভালোবাসে, কেউ মাকে যেভাবে ভালোবাসে, কেউ বউকে যেভাবে ভালোবাসে, ভালোবাসা কেউ শিখিয়ে দেয়নি। কেউ শিখিয়ে দেয়নি তো। মানে কারোর না কারোর জীবনে তো খুব ভালোবাসার একটা মানুষ হয়, সেটা কেউ শিখিয়ে দেয়নি যে তাকে এইভাবে ভালোবাসতে হয়। সিনেমাটাকে ওইভাবে ভালোবাসা যায়। সে মানুষ নয় হয়তো, কিন্তু সেও আমাকে অনেক কিছু দিয়েছে। নিশ্চয়ই। তো ভালোবাসলে আমার মনে হয় ওটা ফেরত আসা যায়। মানে যতই রিজেকশন আসুক আমার কাছে, তখন মনে হয় যে দূর, তো এই চরিত্রটার জন্য রিজেকশন, আর একটা চরিত্র পাবো,
মানে এত মানুষ পৃথিবীতে, আমার মতন দেখতে কত মানুষ আছে আমার মতন চেহারায়, হ্যাঁ। তো ওরকম, আর যেটা বলছিলে তুমি, কিছু ডিরেক্টর কিছু প্রডিউসার আছেন, আমি সত্যি কথা বলতে কি এখানে ম্যাক্সিমাম প্রডিউসারই তো সিনেমাটা কম বুঝে ইনভেস্ট করেন। তো তাদেরকে আর কি বলবো আমি, তারা যদি সিনেমাটা ভালো করে বুঝতেন তাহলে বুঝতেন হয়তো। আপনারা দেখছেন আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আমি ইপসিতা আপনাদের সঙ্গে আমাদের অতিথি দেবপ্রসাদকে নিয়ে এসেছি। আর শুনতেই পাচ্ছেন যে একটা জমজমাট আড্ডা হচ্ছে, আর সত্যি আনকাট আড্ডা। কারণ দেবুর সাথে কথা বললেই অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। আমাদের বিভিন্ন সময়ের অভিজ্ঞতাতে আমি বলছি যে দিনের পর দিন এরকম হয়েছে, শুটিংয়ে গিয়ে এত আড্ডা হয়েছে, আর এত নলেজ ওর, এত অন্য ধরনের কথা বলার একটা প্রবণতা আছে ওর মধ্যে, যে নতুন কিছু সত্যিই শেখা যায়। যে খুব সাধারণের মতো কথাও বলে না, একটু অফ দ্য ট্র্যাক কথা বলে, যার জন্য গল্পটা বেশ অন্যদিকে ঘুরে যায়। তা ও এরকম অনেক প্ল্যাটফর্মে কাজ করেছে দেবু, সিরিয়াল, সিনেমা, ওটিটি, তিনটেতেই তুমি কাজ করেছো। মানে সবচেয়ে বেশি মানে টানে কোনটা এখনো তোমায়? সিনেমা, ওয়েব সিরিজ। মানে ওটিটি মানে ওয়েব সিরিজ আর কি। মানে তোমার এই যে এই ফিল্ডগুলোতে তিনটে কি আলাদা করে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো, নাকি মোটামুটি এক? তো মোটামুটি এক, সিনেমা ওয়েব সিরিজ হ্যাঁ, দুটো একই। সিরিয়াল মোটামুটি সিরিয়ালটা তো ডেফিনেটলি আলাদা হয়ে যায়, কারণ মানে সিরিয়ালের আমরা গল্প জানি না কিরম ভাবে এগোবে, আমরা যখন যাচ্ছি, যেই দিনটা যাচ্ছি সেই দিনের কি সিন করব জানি না। আচ্ছা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে একটা সিন পেলাম, সেটা পড়ে করতে চলে গেলাম। আচ্ছা। তো সেখানে না ওই মানে এই যে আগে পরের গল্পটা আগে জানো পরের না, গল্প, হ্যাঁ, কিছু জানি না। সেটা অসুবিধা হয় না? না, কারণ ওই চরিত্রটা যদি, আমার মনে হয় একটা বেসিক জায়গা আছে যেটা সব জায়গাতেই এক, মানে সেটা থিয়েটার হোক, সিনেমা হোক, এ হোক, সব জায়গাতেই এক, সিরিয়াল হোক, যে তুমি চরিত্রটা যদি হয়ে যাও, তারপর তোমাকে যে কোনো মোমেন্টে ফেলে দিক, তুমি ওইভাবে কথা বলবে। মানে তোমাকে বলে দেওয়া হবে যে তুমি এই টপিকে কথা বলো, এই তো। হ্যাঁ, হ্যাঁ। তো মানে যে কোনো জায়গাতেই, মানে সেটা সিরিয়াল হোক, সিনেমা হোক, এ হোক, টেকনিক আলাদা হতে পারে থিয়েটারের ক্ষেত্রে, বাট একই, মানে একটা টপিকের কথা বলতে হচ্ছে, রাইট? একটা কোনো সিনে কথা বলতে হচ্ছে, এবার সিনটার একটা বক্তব্য থাকবে, সেই বক্তব্য নিয়ে কথা বলে যেতে হবে। তো যদি চরিত্রটা হয়ে থাকা যায়, তাহলে মানে হয়ে যাওয়া যায়, তাহলে ওটা কোনো ডিফারেন্ট আমার মনে হয় না। যে ডিফারেন্সটা হয় সেটা হচ্ছে যে ওই সিনটা থাকে না। অ্যাক্টিং এর কি একটু হেরফের হয়? হ্যাঁ, মানে ওই টেকনিক্যাল, ওগুলো টেকনিক্যাল, মানে জোন ভাগ করা, মানে ওইটুকু জায়গা পাওয়া যায়। লাউড অ্যাক্টিং করতে হবে, গোটা ইমোশনালটা, মানে লাউডের এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারি না, তার কারণ আমার মনে হয় যে লাউড অ্যাক্টিং, আন্ডার অ্যাক্টিং বলে আমি ঠিক ব্যাপারটা বুঝি না। আমার মনে হয় যে ন্যাচারালি যেটা আসছে সেটা আসছে, মানে সেটাই করা যায় হ্যাঁ, সিরিয়ালে। সেটা করা যায় কিনা আমি ঠিক বুঝি না। আমি কিন্তু সেটাই করেছি। আচ্ছা, মানে আমি 1 বছর করেছি সিরিয়াল, মানে সেই টানা, সেই অর্থে আমি এত এই মানে 2 বছর আগেই বোধ হয়, 2024-এই বোধ হয় করলাম, হ্যাঁ। তো ওই 1 বছর টানা সিরিয়াল করেছি, এরকম এত বড় আমি আগে কখনো করিনি। কিন্তু আমি খুব একটা ডিফারেন্স করিনি, মানে আমি আমার মতন করেই করেছি আর কি। মানে সেটা আমি জানি না, এবার আমাকে অনেকে বলেছে যে তুই কেন এটা, তুই মানে তুই বা তুমি হোয়াট এভার কিভাবে করছো, আমাদের তো কেউ এরকম ভাবে বলে না, মানে আমাদের তো কেউ এরকম ভাবে মানে করতে দেয় না। আমি সেটা তো অ্যান্সার নেই আমার কাছে, কেন করতে দেয় না। আমি যেটা মনে হবে আমার ভাল লাগছে, আমি চরিত্রটা হয় যেটা মনে হচ্ছে ওই সময় করব, সেটা করব। এবার একমাত্র ডিরেক্টর আমাকে বলতে পারেন যে না, আমার এটা মনে হচ্ছে না ঠিক মতন, তো তখন আমি অবশ্যই ডিরেক্টরের কথা শোনাটাই আমার মূল কাজ। নিশ্চয়ই। যেটা ফ্লোরে বলবেন ডিরেক্টর, আমি সেটাই করব। কিন্তু আমাকে খুব একটা ওই লাউড করতে হবে, এই করতে হবে, আমাকে কোনোদিন শুনতে হয়নি টেলিভিশনে। মানে আদৌ কি এটা, নাকি এটা একটা মিথ? এটা একটা আমার মনে হয় মিথ, কারণ জানি না, মানে এবার মিথ নাকি হয়তো করতে বলা হয়, তার কারণ তারা চরিত্রের ঠিক মতন নেই, চরিত্রটা ধরেনি। শুধু মুখস্থ করলেই তো হয় না অভিনয়, না? মানে তো ম্যাক্সিমাম তো আমি দেখেছি মুখস্থ করেই অভিনয় করে। তো পাতার পর পাতা তো অ্যাটলিস্ট মুখস্থ রাখতে হয় সিরিয়ালে। না না না, এটা কি বাজে কথা বলো। আচ্ছা, তাও নয়, মুখস্থ করার কিছু নেই, ওটা পুরোটা ঢুকে গেলে
ওই সিনটার মধ্যে তুমি তোমার মতো ঢুকে বলতে গেলে পারো। তুমি তোমার মতন করে অবশ্যই, হ্যাঁ ডেফিনেটলি ইনফরমেশন দিতে হবে, হ্যাঁ, না মানে মেসেজটা মেসেজটা ঠিক রাখতে হবে, তারপর তুমি তোমার মতন করে বলো না, মানে কেউ কিছু বলবে না এখানে, মানে যে তুমি যে অভিনয় জগতে এলে তোমার তো মানে ব্যাকগ্রাউন্ড তো কেউ অভিনয় না না ছিল না। একদম। তা তুমি তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে? আমি শহরেই, মানে কলকাতারই, কলকাতার। হ্যাঁ আমি নেতাজি নগরের ছেলে। আচ্ছা, তো ওখানেই অভিনয় কেটেছে। করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই না ছিল? না একদমই না, তাহলে কোনো মতেই না, মানে আমি কোনো মতেই আমি ভাবতেই পারিনি আমি কখনো অভিনয়, সিনেমার প্রচন্ড ফ্যান আমি, সিনেমা স্কুল কার্ড মেরে সিনেমা দেখতাম, হ্যাঁ, কিন্তু মানে ওটা একটা আমি অড়াই ম্যাজিক, মানে ওটা সিনেমাটা আমার ম্যাজিক লাগতো আর কি আচ্ছা। ছোটবেলা থেকেই। তো ওই অড়ায় থাকতাম সিনেমার, কোনোদিন সিনেমা করবো আমি, সিনেমায় আসবো, এই জগতে ঢুকবো আমি, তাহলে হঠাৎ করে সিনেমার জগতে এলে কিভাবে? হঠাৎ করে আমার কাছে কোনো কাজ ছিল না, আমি প্রচুর কাজ আগে করেছি, মানে অন্য কাজ? চাকরি করেছি, হ্যাঁ আচ্ছা, চাকরি করেছি, ব্যবসা করেছি, মিষ্টির দোকান ছিল, নিজের? হ্যাঁ এইসব করে কল সেন্টারে চাকরি করেছি, এই সব কিছু করার পর আমি দেখলাম যে আম, মানে টাকা পয়সা কামিয়ে আমার আনন্দ হচ্ছে না, আমি তখন এখন থেকে বেশি কামাতাম আগে, হ্যাঁ মানে কিন্তু ওই টাকা পয়সায় আমার কোনো আনন্দ দিচ্ছিল না বেসিক্যালি। বড় গাড়ি হয়েছিল, সবই ঠিক আছে, তারপরে ভাবলাম কি হবে, একটা বড় ফ্ল্যাট হবে, তারপর কি হবে, তো আমার আনন্দ পাচ্ছিলাম না, তারপর সব ছেড়ে দিয়ে আমি তারপর দেখলাম যে অভাবে আনন্দ বেশি আছে, হ্যাঁ তো সেই জন্য এই এই আনন্দটা আর ছাড়তে পারিনি, এটা একটা নেশা হয়ে গেছে, সেই মানে জন্য তখন ইচ্ছা করে অভাবটা আনলে? ইচ্ছা করে অভাব আনলাম, মানে আমি সব কাজ ছেড়ে দিলাম আর কি, হ্যাঁ তার মানেই তো টাকা পয়সা চলে হ্যাঁ গেল। টাকা পয়সা যেগুলো বাঁচিয়ে তো রেখেছিলাম মিষ্টির সেগুলো, দোকানটা তো নিজের ছিল, হ্যাঁ সেটা কি হলো? ছেড়ে দিলাম, 1 বছর চালালাম, তারপর ছেড়ে দিলাম, তারপরে কি হলো দোকানটা? মানে বিক্রি করে দিলাম, ও, ও, হ্যাঁ হরিদেবপুরে ছিল, তো তারপরে বিক্রি করে দিলাম, তারপরে ওই জমানো টাকায় আর কদিন চলছিল, তারপরে একটা বন্ধু আছে, সেই বন্ধু বেসিক্যালি অরিন পল ওর নাম, ও বেসিক্যালি আমার ছোটবেলায় আমরা একসঙ্গে একটা কোচিনে পড়তাম, তো ও বেসিক্যালি তথাদার অ্যাসিস্ট্যান্ট ছিল আর কি, তথাদাকে অ্যাসিস্ট করতো ওই সময় অরিন। তো আমি অরিনকে বলতাম যে কি করবো, এখন কোনো কাজ বাজ নেই, কি করবো, দেখ না তোদের ওখানে যদি কোনো কাজ বাজ করতে পারি। তো অরিন তখন আড্ডা মারার জন্য ডাকতো অফিসে, সবার সঙ্গে অফিসে আড্ডা মারতে যেতাম, তো ওইখানেই তখন ওই তথাদার সঙ্গে আলাপ, তখন তারা একটা ওই স্টার জলসায় কুহেলি বলে একটা সিরিজ না মানে সিরিয়াল? সিরিয়াল, কিন্তু শুক্র শনি করে হতো, আচ্ছা, ওটা দুদিন, বা শনি রবি এরকম কিছু একটা, মানে দুদিন হতো, আহ, কুসংস্কার এইসব নিয়ে ভয়ের, সেটাতে ঋত্বিক লিড করতো, আচ্ছা, ঋত্বিক আর পিয়ালি মুন্সি ওরা দুজন লিড করতো, ওই ইনভেস্টিগেটিং অফিসার আর একজন জার্নালিস্ট। আমি ওই কাজটার ক্যাসেট চ্যানেলে জমা দেওয়ার কাজ ছিল আমার, আচ্ছা। তখন ওই ক্যাসেট এডিট রুম থেকে ক্যাসেট বেরোতো, ওই ক্যাসেটটা নিয়ে গিয়ে আমি চ্যানেলে জমা করতাম, এটাই আমার কাজ ছিল, ওই প্রথম আমি কাজে ঢুকি এই জগতে। হুম, খুব অল্প টাকা। টাকার কথা বাদ দাও, টাকা তো আমি ভাবিনি, তখন আমি কাজটা করবো, একটু কিছু কাজ করবো, সারাদিন বসে আছি কি করছি, কিছুই করছি না, তো কিন্তু ওই শুটিং ফ্লোরে যেতে পারতাম, কারণ যেহেতু তথাদা ডিরেক্ট করছিল, আর ওদের হাউস থেকেই কাজটা হচ্ছে, তো আমি তখন শুটিং ফ্লোরে যেতাম, ওই শুটিং ফ্লোরে তখন ঋত্বিকের সঙ্গে আলাপ, তখন ওখানেই প্রথম, তো শুটিংটা খুব মজা লাগতো দেখতে আর কি, তখন ওই জন্য শুটিং ফ্লোরটা আমি মিস করতাম না, যতই আমার কাজ এডিট রুমে ক্যাসেট জমা নিয়ে চ্যানেলে যাবো, আমি চেন্নাইতেও গেছি স্টারের অফিসে মেন ফ্লাইটে, আচ্ছা, ইয়ে ক্যাসেট জমা দিয়েছি, মানে টাইমলি হয়নি তাই আর কি, এখানে জমা দিতে পারিনি বলে, তো ওইটা তখন করতে করতে তখন তথাদার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, তথাদা আমার বন্ধু বান্ধবের গ্রুপে আসতো আড্ডা মারতে, তখন তথাদা দেখলো যে আমার মধ্যে কিছু বোধহয় আছে যেটা অভিনয় হওয়া যায়, তখনই তথাদাই বললো যে এই কাজটা ছাড়, তুই অভিনয় কর, দেখ এইভাবে এইভাবে কর, এই কর, সেগুলোই একদম মন দিয়ে শুনতে থাকলাম, যা যা বলতো সেগুলো শুনতাম, ও তারপরে ওই ছোটোখাটো আম, প্রথম শুরু করেছিলাম হচ্ছে ছোট ওই একটা তখন স্টার আনন্দে, আনন্দবাজারে যত ক্রাইম রিপোর্টগুলো বেরোতো, স্টার আনন্দ সেগুলো 15 মিনিটে নাট্য রূপান্তর করতো, হ্যাঁ, 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 একটা সময় হতো। হ্যাঁ তো ওইগুলো আমি করা শুরু করলাম, ক্যামেরা লেন্স ভীতি কাটানোর জন্য, হুম, হুম।
তো ওইটা আমি তখন ওইগুলো করা শুরু করলাম, ওগুলো প্রচুর করেছি। তারপর ছোটখাটো ওই সত্য ঘটনা, সোনি আটের, ভূতের, হুম। তারপর আস্তে আস্তে শুরু হলো আর কি। মানে এই যে তুমি অভিনয় জগতে এলে, তা বাড়ি যে পরিবারের সাপোর্ট তুমি না। পাওনি, একদমই পাওনি? কেন, বাবা মা তখন বারণ করেছিলেন? হ্যাঁ, অবশ্যই। তারা তো জানতেন না এই জগৎটার সম্বন্ধে, তাদের আইডিয়া নেই। আমার রেলের চাকরির ফর্ম এসছিল, ইন্টারভিউ এসছিল। তো তখন বলেছিল যে, তখন ওই কোন সাল, সদ্য 22শে শ্রাবণ, বেডরুম, এগুলো হয়েছে, মানে ওই 11-12, 22 শ্রাবণে 10-11। তুমি কাজ করেছিলে? 22শে শ্রাবণ প্রথম সিনেমা আমার। হুম। তো তখন আমাকে বাড়ি থেকে বলেছিল যে, কি হবে, পরীক্ষাটা তো দে, আবার কবে ডাক আসে না আসে, তো সরকারি জায়গা, এইটাই তো অনেক, এটাই যখন এসছে, পরীক্ষা তো দে, তুই তো পরীক্ষায় বসেছিলি, মানে কোনো একটা সময় পরীক্ষায় বসেছিলাম হয়তো, রেলের চাকরির ইন্টারভিউ ফর্ম এসেছিল, তখন বলেছিল যে পরীক্ষাটা তো দে, অভিনয় কি হবে না হবে তুই তো জানিস না। তখন একটাই কথা বলেছিলাম, আমার এখনো মনে আছে, যে আমি দু নৌকায় পা দিয়ে চলতে পারবো না, আর অভিনয়টা অপশান করতে পারবো না, যা হবে এখানেই হবে, না হলে মরে যাবো না খেয়ে, বলে ফর্মটা ছিঁড়ে ফেলে দিই সর্বনাশ। সবার সামনে। কারণ আমি মিথ্যে কথা বলতে পারবো না বাড়িতে, যে হ্যাঁ আচ্ছা আমি দিয়ে আসছি বলে বলে দিলাম। বলে গেলাম না, ওটাও করবো না। কারণ আমি এই দিক থেকে আমি অনেস্ট। হ্যাঁ, মানে সেটা আমায় খারাপ লাগতে পারে, কিন্তু আমি অনেস্ট, আমি ওইটা করবো না। বা আমাকে বেকার মিথ্যা কথা বলে আমি যাব, কিন্তু ওটা আমি করবো না। তো আমি বলেছিলাম যে যেটা না হবে না হবে, এটা যা হবে এটাতেই হবে, বলে আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। ও আচ্ছা, রেলের চাকরিটা তোমার হলো না ঠিকই, কিন্তু কেবিন গার্ড জুটে গেল কপালে, তাই না? কেবিন গার্ড থেকেই মনে হয় তোমার আরেকটু পরিচিতি বাড়লো। হ্যাঁ, কিন্তু তার আগেও আমার খুব ইম্পর্টেন্ট কয়েকটা ছবি ছিল যেখানে আমার পরিচিতি, ইন্ডাস্ট্রিতে পরিচিতি আমার বাড়িয়েছিল। আমি আর আমার গার্লফ্রেন্ডস, মৈনাক ভৌমিকের মাছ মিষ্টি অ্যান্ড মোর। হ্যাঁ। তো এই ছবিগুলো ভীষণ, তখন আমার কয়েকটা লেখালেখি হয়। তখন তো আর আমাদের সময় এত ডিজিটাল মিডিয়া না ছিল না না, না। সোশ্যাল মিডিয়া ছিল না, ওই খবরের কাগজেই কয়েকটা আর কি লেখালেখি হয়েছিল। কিন্তু দেবু, একটা কথা আমি বলি, যে এই আগের কেবিন গার্ডের আগে যে ছবিগুলোর কথা তুমি বললে, সেই ছবিগুলো তো ডেফিনেটলি তোমার সম্বন্ধে লেখালেখি হয়েছে, তোমাকে মানুষ রেকগনাইজ করেছে, ইন্ডাস্ট্রিতে তোমার একটা পরিচয় হয়েছে। কিন্তু আমার মনে হয় যে কেবিন গার্ড একটা একটা ডিফারেন্ট মানে জনরার একটা ছবি, মানে যে একটা মজা, কমেডি, ওর থেকে বেরিয়ে যে একটা ভায়োলেন্স ক্রিয়েট করেছো, একটা সাংঘাতিক, একটা রুদ্ধশ্বাস, একটা উত্তেজনা তৈরি করেছো কেবিন গার্ডে। কারণ এটা ভয় লাগছে দেখে, নওয়াজের মতো মনে হচ্ছিল আমার, অন্তত কেবিন গার্ড দেখে তোমাকে একটা বাংলার নওয়াজ মনে হচ্ছিল তোমাকে। তা সেইটা সেইটা তুমি মানে তারপর থেকেই তো তোমার, আমার মনে হয় যে যে মানুষ কেবিন গার্ড দেখবেন তারই তোমাকে দেখে এরকমই মনে হবে। এটা কি তোমার মনে হয় একবারও, যে কেবিন গার্ড তোমার একটা আলাদা পরিচিতি দিয়েছে, অন্যরকম একটা চরিত্র, চ্যালেঞ্জিং চরিত্র করেছো? হ্যাঁ, অবশ্যই, মানে আলাদা পরিচিতি দিয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না, এটা তো মানুষের ওপর। কিন্তু কেবিন গার্ড আমার কাছে একটা ডেফিনেটলি উল্লেখযোগ্য এবং অন্যরকম একটা চরিত্র, যে চরিত্রটা আমার ভেতরে শুটিংয়ের পরেও থেকে গেছিল। তো সেই জন্য এটার একটা এফেক্ট ছিল আমার প্রতি, আমার উপর আর কি, চরিত্রটার। এবং অবশ্যই ধন্যবাদ, আমি থ্যাঙ্কফুল যে সুদীপ্ত আমাকে বিশ্বাস করেছিল, যে ডিরেক্টর সুদীপ্ত রায় বিশ্বাস করেছিল, এবং হইচইতে এই ছবিটা আছে, হইচই আমাকে বিশ্বাস প্ল্যাটফর্মে। করেছিল। হ্যাঁ, অনিন্দদা ছিল তখন হইচইতে। তো ওই সময় দাঁড়িয়ে তো ডেফিনেটলি এমন একটা চরিত্র, যে চরিত্রটা যে কোনো মানুষের পক্ষে একটা খিদে, যে কোনো অভিনেতার বেসিক্যালি একটা ঠিকই। খিদে, যে এরকম একটা চরিত্র করা, এরকম একটা চরিত্র পাওয়া। মানুষ মানে এরকম চরিত্র পাওয়ার জন্যই বেঁচে মানে থাকে। তুমি একটা কমেডি মোড়কে একটা অভিনেতা। চলছিলে, হ্যাঁ, হ্যাঁ, একটা মজা, একটা একটু হালকা চালে, হ্যাঁ। এখান থেকে একটা ভীষণ সিরিয়াস প্রথম আমি একটা ওরকম ভিলেন, ডার্ক শেডের ডার্ক চরিত্র, শেড অ্যাকচুয়ালি। ওই প্রথম কেবিন গার্ড, অবশ্যই, যে আমি একটা ডার্ক চরিত্র, এবং আমার খুব পছন্দের চরিত্র ওটা আর কি, কেবিন গার্ড। মানে আমি প্রচন্ড ডার্ক জনার ছবি ভালো লাগে আমার। তো ওইটা প্রথম আমাকে মানে হ্যাঁ বলতে পারো যে একটা অন্য শেডে আমাকে দেখা গেছে, বা একটা অন্যরকম যে আমি কিছু করতে পারি, বা এখন যত আমি নেগেটিভ চরিত্রগুলো পাই, সেইটা অনেকটাই কেবিন গার্ডের ডেফিনেটলি একটা প্রভাব আছে। প্রভাব আছে মানুষের মনের ভেতরে। যখন আমাকে কাস্ট করা হচ্ছে কোনো নেগেটিভ চরিত্র, আমি সেটা বুঝতে পারি আর কি, যে ওটার একটা প্রভাব ডেফিনেটলি আছে আর কি। আচ্ছা, এবার আমি
একটু তোমার জন্য প্রশ্ন করি একটা, আর তার মধ্যেও আমি দর্শকদের জন্য বলছি যারা ওই প্রান্তে বসে দেবুর ইন্টারভিউ দেখছেন বা শুনছেন, অনেকেই অভিনয়ের জগতে আছেন হয়তো বা অভিনয় করতে চাইছেন, তাদের জন্য ভবিষ্যতে উপকার হবে হয়তো। এই যে যখন কোনো পরিচালক এসে তোমাকে অ্যাপ্রোচ করছে কোনো একটা ছবির কাজের জন্য বা ওটিটির জন্যই হোয়াট এভার, তা সেই যে তুমি চরিত্রটা দেখছো বা শুনছো পড়ছো যেটা, তা সেই তুমি কি একেবারেই হ্যাঁ বলে, মানে একটা কাজ এসছে হ্যাঁ বা ঝাঁপিয়ে পড়ে করে দেবে, এটা কি করা উচিত, নাকি তাকে পড়ে বুঝে আদৌ তোমার চরিত্রটা কাজ আছে কি না, তোমার জন্য কতটা উপযুক্ত সেটা ভাবা এতটা না, দরকার? আমার তো মনে হয় প্রথম কথা, যখন আমি শুরুর দিকে আমি যখন অভিনয় শুরু করছি জীবন, তখন আমাকে সব কাজ করতে হবে, যা আসবে ছোট বড় আমি আচ্ছা। ভেবে কখনো কোনোদিন কাজ করিনি, হুম। এখনো করি না। কিন্তু সব কাজ করতে হবে। কিন্তু এখন সব কাজটা করি না, আবার এখন ছোট বড়টা ভাবি না, কিন্তু এখন সব কাজ করি না আমি। আমার এখন যেটা মনে হয় যে গুরুত্ব। আমি চরিত্র বাছি না, চরিত্র আমায় বেছে নেয়, এটা আমার মনে হয়। কারণ আমি যেখানে না করছি সেই কাজটা তুমি করছি না, তাহলে চরিত্র আমায় বাছছে না। আচ্ছা। আমি ও, আমি যে কাজটা করছি তার মানে ওই চরিত্রটা আমায় বেছে নিল, মানে অ্যাপ্রুভালটা ওর থেকে এসছে। ওর থেকে এসছে, চরিত্র থেকে এসছে, মানে আমার থেকে আসেনি। যদি ওর, মানে ওর আমার থেকে হতো তাহলে আমি হয়তো সব কাজ করতাম হুম। আহ, টাকার জন্য। কিন্তু হ্যাঁ। সব কাজ আমি করতে পারবো না, কারণ আমার আহ, চরিত্র পছন্দ হতে হবে, সিনেমাটার গল্পটার সঙ্গে চরিত্রটা কতটা লেগে আছে গল্পে সেইটা দেখতে হবে, তবে গিয়ে আমার ওটা পছন্দ হবে। কিন্তু আমার পছন্দ হলেই তো হলো না, চরিত্র আমাকে পছন্দ হতে হবে। তাই এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি যেখানে আমার আহ, চরিত্রটা পছন্দ হয়েছে খুব, কিন্তু চরিত্র আমার পছন্দ হয়নি বলে কাজটা হয়নি। আবার এরকম অনেক ক্ষেত্রে দেখেছি যে আমার চরিত্র পছন্দ হচ্ছে না, আমি কাজটা করতে চাইছি না, আহ, কিন্তু তাও কাজটা করলাম, এরকমও হয়েছে। তখন আমি দেখলাম যে আমি এটা কিসের জন্য করলাম, চরিত্রটার জন্যই করলাম, মানে চরিত্রই আমাকে বেছে নিল যে না তোকে করতেই হবে। আচ্ছা। তাই আমি করলাম, কারণ আমি হয়তো খুব বিশাল কিছু টাকা পাচ্ছি ওটা থেকেও, সেটাও নয় হয়তো, কিন্তু আমি করলাম। ওইটাই আমি মনে হয় যে চরিত্র আমার বেছে দুটো নেয়। দুজনের সাথে বন্ধুত্ব হতে হবে হ্যাঁ আর কি, হ্যাঁ, মানে চরিত্র এবং ওইটা তোমার বেছে সাথে। নেয়, হ্যাঁ। তুমি একটা চরিত্র কাস্ট হলো, ধরো তোমাকে কাস্ট করা হলো, তুমিও অ্যাপ্রুভালই দিলে, এবার তারপরে বা অন্যান্য অভিনেতারা অনেকেই অনেক রকমভাবে নিজেকে প্রিপেয়ার করে, তুমি কিভাবে প্রিপেয়ার করো? আমি না আসলে প্রিপারেশনটা আমি ঠিক ছবি পাওয়ার পর হয় না, মানে স্ক্রিপ্ট পাওয়ার পর বা স্ক্রিপ্ট শোনার পর আমার ওরমভাবে আমি প্রিপেয়ার করতে পারি না। মানে একটা তো ডেফিনেটলি প্রিপারেশন চলে, কিন্তু ওই প্রিপারেশনটা যেটা চলে সেটার বেসিক কারণটা হচ্ছে, মানে সেটার বেসিক ভিতটা যেটা আর কি, সেটা হচ্ছে যে আমি যখন কোনো কাজ করি না, যখন ফাঁকা বসে আছি, তখন আমি কিভাবে নিজের লাইফটাকে কাটাচ্ছি, মানে কিভাবে আমার কি যাপনটা, আমার জীবনের যাপনটা কি। আমার মনে হয় আর্ট পুরোটাই যাপনের ওপর ডিপেন্ড করে, যার যার মতন করে। হ্যাঁ, তো আহ, আমার কাছে ওই যাপনটাই হচ্ছে প্রিপারেশনের টাইম। ফ্রি বসে আছি যখন, আমি কি সিনেমায় আছি নাকি আমি সিনেমার বাইরে আছি। যদি আমি সিনেমায় থাকি তাহলে আমাকে স্ক্রিপ্ট পাওয়ার পর আর চরিত্রকে নিয়ে ভাবতে হবে না, অত বেশি ভাবতে হয় না, কারণ ওই চরিত্রটা কিরকম কথা বলবে, কি করবে, সে আমি জানি। আমি জানি না, আচ্ছা। আমি জানি না, সত্যি আমি জানি না ওটা। ওই চরিত্রটা বেসিক্যালি আমি কোথাও না কোথাও দেখেছি বা কোথাও না কোথাও পড়েছি। আমরা তো সবসময় প্রত্যেকেই যে যেভাবেই নিজেকে প্রিপেয়ার করুক, আমরা ডটসগুলো কানেক্ট করি, যে কোথাও কোথায় দেখেছি চরিত্রটাকে, কোথায় পড়েছি চরিত্রটাকে, বা কোথায় শুনেছি এরকম অ্যাট্রিবিউটস কারুর ভেতরে। তো ওই ডটগুলো আমরা কানেক্ট করতে থাকি। এবার ওই ডটগুলো কানেক্ট করার জন্য আমার ওই প্রিপারেশনটা কি, মানে আমি একটা চরিত্র পেলে কিভাবে আমি চরিত্রে ঢুকবো, সেই প্রিপারেশনটা অ্যাকচুয়ালি আমি যখন কাজ করছি না সেটা করি। আচ্ছা। যে আমি কিভাবে ঢুকবো, ওই যে রাস্তাটা কিভাবে আমি ওই রাস্তায় হাঁটবো, সেই প্রিপারেশনটা আমার চলে হচ্ছে যখন আমি ফ্রি টাইমে থাকি। মানে ওই বসে বসে পড়া, এই হ্যাঁ মানে শুধু পড়া নয়, বিভিন্ন রকম ওইভাবে জিনিসপত্র করো না দেখা, আর না কি। না না, ওই বসে বসে সারাক্ষণ স্ক্রিপ্ট পড়ে সারাক্ষণ যাচ্ছি, স্ক্রিপ্ট পড়ে যাওয়া, না না না, ওটা তোমার মধ্যে আমি কখনোই দেখিনি। না, আমি ওটা করি না। আমি ছোটবেলা থেকেই ওরকম, মানে পরীক্ষার হলেও আমি পরীক্ষার হলে
আমি মানুষ ছেলেপুলে দেখতাম যে সব পরীক্ষা দিতে যাচ্ছে পড়তে পড়তে, আমি কোনোদিন সেটা করতাম না। আমি ইনফ্যাক্ট পরীক্ষার হলে গিয়ে আমার এখনো যেটা হয়, প্রত্যেকটা শুটিং এর প্রথম দিন আমি খুব নার্ভাস থাকি, যে আমি কিচ্ছু জানি না, সব ভুলে গেছি, আমি প্রচন্ড খিস্তি খাবো, গালাগালি খাবো ডিরেক্টরের কাছে। এইটা আমার ছোটবেলাতেও হতো, পরীক্ষা দিতে যেতাম যখন, যে আমি সব ভুলে গেছি, কিন্তু যেটা ইজি প্রশ্ন, যেটা ইজি উত্তর, সেটা আগে শুরু করতাম। কয়েকটা ওয়ার্ড জানি হয়তো, বা কয়েকটা লাইন লিখে দিতে পারবো, ওই লিখতে 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 তারপর ফ্লোটা চলে ফ্লো আসে। চলে এসছে। আমার ক্ষেত্রে অভিনয়ের ব্যাপারটাও ঠিক তাই। এইবার যখন ওই চরিত্রটার ওই রাস্তাটা কিভাবে যাব, যে কোনো চরিত্র পাওয়ার পর ওই রাস্তায় কিভাবে হাঁটবো, চরিত্রটা কিভাবে দেখবো, বা চরিত্রটাকে আমি কিভাবে নিজের চামড়ার সঙ্গে ঢোকাবো, সেইটার প্রিপারেশনটা আমার সারা বছর চলতে থাকে। সেইটা যদি একবার মানুষ সেইভাবে প্রিপেয়ার করে নিতে পারে, তাহলে আর ওই আলাদা করে স্ক্রিপ্ট পাওয়ার পর কি হবে, তখন শুধুমাত্র কনসেন্ট্রেশন আমার ডায়লগটা, হ্যাঁ ডায়লগেও থাকে না, শুধুমাত্র কনসেন্ট্রেশন আমার থাকে চরিত্রে। হ্যাঁ, মানে ডায়লগটা তো তোমাকে মুখস্থ বা অন্তত জানতেই হবে। না, জানতে হবে না, তাহলে কি করে বলবে ডায়লগ তুমি? সেটা আমি একবার সিন যাওয়ার আগে দেখে নেবো। এক্স্যাক্টলি, মানে সেটা তোমার মাথায় থেকে যায় যে কি কথা আছে। না, আমার কাছে আমি জানি এই সিনটা কি হবে, এইটাই। সেটা আমি জানি যে আমি আজকে সিনটা কি হবে। এই যে এত কথা বলছি, কোথাও কি লেখা আছে? তাহলে কি করে বলছি তো। তো সেরকমই আমি জানছি এটা দেবপ্রসাদ বলছে, তো সেরকমই ওরকম একটা অন্য চরিত্র বলবে, কিন্তু দেবপ্রসাদ জানে না সে কি বলবে, আচ্ছা, সেটা হতে পারে না। আমি কখনোই জানতে পারি না যে আমি ফ্লোরে গিয়ে কি করব, মানে আমি জানি আমি এই চরিত্রটা হয়ে যেতে পারবো, মানে আমি চরিত্রটা হয়ে যেতে পারবো, মানে এই চরিত্রটা এইটুকুই। এবার এই চরিত্রটার ব্রেনটা ভাবছে ও কি করবে, দেবপ্রসাদের ব্রেন ওখানে ভাবছে না। ফ্লোরে বা স্ক্রিপ্টটা পাওয়ার পর যেটা হয়, সেটা চরিত্রটার ব্রেন ওয়ার্ক করছে ওখানে। রাইট। তো ওই চরিত্রের ব্রেনে ঢোকার যে কাজটা, সেটা আমার সারা বছর চলতে থাকে। যে আমি এমনি নর্মালি, যে আমি একটা ধরো কারোর সঙ্গে আড্ডা মারছি বা কোথাও গেছি, আমি একটা কথা বললাম, সেখানে আমি ভাবতে থাকি যে এই মানুষটা সাইকোলজিটা কি ভাবছে এই কথাটা শুনে। তো আমি তখনই তার ব্রেনটায় ঢুকে গেলাম। আমি ভুলও হতে পারি, আমি জানি না আমি ঠিক কিনা, কিন্তু আমি একটা ভাবনায় ঢুকেছি, তার সাইকোলজিতে ঢুকছি, যে ইদার সে এটা ভাবছে, না হলে সে এইটা ভাবছে। মানে এটা আমার না যে কথার- কোনো মানে ক্রিয়েটিভ মানুষের, যারা ধরো গল্প লেখে বা ডিরেকশন করেন বা তোমার মতো অভিনয় করেন, তারাই কিন্তু এটা করে। মানে যে কোনো মানুষ, সবাই করে না। বেশিরভাগ মানুষ, অ্যাটলিস্ট আমিও করি সেটাই। এমনি হয়তো ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি, একটা লোককে দেখে তার সাথে কথাও না বলে, মানে না, ওটা এটা একটা- যদি সবাই করতো তাহলে তো অভিনয়টা ওরম দেখা যেত। হ্যাঁ, মানে আমি যে মানে ম্যাক্সিমাম যে অভিনয়গুলো দেখতে পাই, সেগুলো তো না, অভিনয়ে হয়তো দেখি। হয়তো তোমার কথাই ঠিক, সবাই করে না, কিন্তু ক্রিয়েটিভ যদি নয় সেটা তাই খুব হয়, একটা। যদি সেটাই হয়, তাহলে আর অভিনয় হয় না ওটা, হ্যাঁ, মানে এইটা তাহলে কিন্তু ওই চরিত্রটাই পাঠ করছে, মানে চরিত্রটা ওখানে লিভিং দ্যাট লাইফ হ্যাঁ। আর কি। ওই অভিনয়ে যখনই কেউ করছে, তখনই সেটা ফেক, মিথ্যে। আসলে কিন্তু মানে অ্যাকচুয়ালি বিহেভ করতে হয়। হ্যাঁ, মানে অভিনয় আমরা কি করছি, আমরা তো বেসিক্যালি মিথ্যেজীবী, বুদ্ধিজীবী নই। আমরা মিথ্যেজীবী, কারণ আমরা মিথ্যেটাকে সত্যি করি, তাই তো। অভিনয় তো বেসিক্যালি মিথ্যেটাকে সত্যি করছি। রাইট। মানে একটা চরিত্র, যে চরিত্রটা তো মিথ্যে বেসিক্যালি, আমি কি রেপ করবো, বা আমি কি খুন করবো, আমি কি মানে কারোর পেছনে কাঠি করবো বা কারোরকে ক্ষতি করবো, তা তো নয়, সেটা তো নয়, কিন্তু ওই চরিত্রটা চরিত্রটা করছে। করছে ওটা। তার মানে ওই চরিত্রটার কি বলছিলাম, ভুলে গেলাম। এই দেখো, দেবুর এটা হয়, এটা কি কথা বলতে বলতে হ্যাঁ, ভুলে গিয়ে হঠাৎ একটা করে ভুলে গেলাম। অন্য কথা বলে। আমি মনে করিয়ে দিই, কোনো ভদ্রলোকের সাথে কথা বলছো, কথা বলতে বলতে তুমি তাকে দেখে বুঝে যাচ্ছ তার সাইকোলজি, বুঝতে পারছি না, আমি চেষ্টা করছি। চেষ্টা হ্যাঁ, করছো। হ্যাঁ, এবার যখনই এই চেষ্টাটায় আছি, তখনই আমি আরেকটা সাইকোলজির চেষ্টায় আছি। আমার সাইকোলজি শুধু নয়, একটা অন্য সাইকোলজি জানতে পারছি, একটা অন্য পলিটিক্স জানতে পারছি। প্রত্যেকটা মানুষের জীবনের তো পলিটিক্স আছে। পলিটিক্স মানে রাজনৈতিক দল নয়, না একটা মানুষের পলিটিক্স, একটা মানুষের মোটিভ, হ্যাঁ, মোটিভ, গোল, অ্যাম্বিশন, মানে তার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা। একটা ধারণা, ভাবনা। হ্যাঁ, তো ওই ভাবনার মধ্যে যখনই আমি ঢুকছি, যে এটা ভাবতে পারে, এর গোল এটা হতে পারে, এটা এখন হয়তো এই মানুষটা এইটা ভাবতে ভাবতে সে বাড়ি যাচ্ছে। তো এবার যখন আমি একটা চরিত্র পাচ্ছি, সে তো ওইটাই ভাবছে। মানে একটা ধরো চরিত্র পেলাম, বাবার চরিত্র, এবারে আমি তো বাবা দেখছি,
বাবা প্রচুর দেখেছি। তাহলে বাবার মতন করে সে বাবারা কি ভাবতে পারে, সেই ওইভাবে বিহেভ ভাবনাটাকে- করতে হবে। ওই ভাবনাটাকে নিজের ভেতরে যদি ইমবাইব করে দিই, তাহলে আর দেবপ্রসাদ জানেই না কি হচ্ছে ওখানে। বাবাই করছে সবকিছু, মানে চরিত্রটাই করছে সবকিছু। রাইট। এইটাই আমার মনে হয়, এটাই প্রিপারেশন, এটাই সবকিছু। আমার মনে হয় অভিনয়টা এটাই, মানে আসলে সবকিছুর মূলে যেটা, সেটা মানে তুমি স্বীকার করো না করো, আমি আমি দর্শকদেরও বলছি যে যখন যে কাজটা আমি পাবো, তুমি কতটা ইন্টুইট হয়ে যাচ্ছ, তবেই তুমি এত বড় একটা কথা বলতে পারছো। শুধু কাজে ইনটুইট নয়, না কাজে নয়, তুমি সামগ্রিকভাবেই। আমার আমার কি মনে হয় জানো তো ইপসিতাদি, আমার মনে হয় যে মানুষের সবচেয়ে বড় টিচার হচ্ছে তার নিজের জীবন। নিজের জীবন, এই জীবনকে প্রতিনিয়ত যে সমৃদ্ধ করে চলা জীবনকে যদি আমাদের। কনস্ট্যান্ট অ্যানালাইজ করতে থাকি, Exactly. আমার জীবনটাকে অ্যাটলিস্ট প্রত্যেকের জীবন, নিজের জীবনটাকে যদি কনস্ট্যান্ট অ্যানালাইজ করতে থাকি আর নিজেকে কনস্ট্যান্ট কাটাছেড়া করতে থাকি, নিজের ভুলটা দেখতে থাকি, তবেই আমি কারোর সাইকোলজিতে ঢুকতে পারবো, তবেই তাই। আমি একটা অন্য কিছু ভাবতে পারবো। আমি ওপেন রাখছি সবকিছু, আমার ভাবনাটাই যদি ঠিক হয়ে যায়, তাহলে আর আমি অন্য কিছু ভাবতে পারবো না। হ্যাঁ, মানে রিজিডিটিতে থাকলে তা আমি ঠিক, আর সব ভুল, এটা করা এটা- কখনোই উচিত না। ওই ইগো, রিজিডিটি, এগুলো কোনোদিন কোনো কিছুই কাউকেই সবসময়- এগোতে দেবে না। হ্যাঁ, একদম প্রতিবন্ধকতা। হ্যাঁ, একটা ব্যারিয়ার হয়ে রেখে দেবে। ইগো, সব জেনে গেছি, এই এই ব্যারিয়ারটা সবসময় একটা মানে মানে একটা ব্যারিয়ার আর ভাঙতে কি। ভাঙতে ভাঙতে হবে এটা এটা কারণ আমরা এটা যত জীবন যাবে, যত এগোবে, যত জীবন বোধ বাড়বে, তত জানবো, তত শিখবো আরো। শেখার তো আমার মানে সারাক্ষণেরই ইচ্ছে, সারাক্ষণ ওই জন্য শিখতে থাকি, কিছু না কিছু দেখতে থাকি, কিছু না কিছু পড়তে থাকি। এবার এই কিছু না কিছু দেখা, কিছু না কিছু পড়া, কিছু না কিছু শেখা, এই পুরোটাকেই যখন ফেলে দিয়ে আমাকে ফ্লোরে যেতে হবে, এই এতটা লার্নিং আমাকে আনলার্ন করতে হবে যখন আমি ফ্লোরে যাব। কারণ আমার কাজ ডিরেক্টর যেটা বলছে সেটা করা, আমি কি জানি সেটা ইম্পর্টেন্ট নয়। তো এই 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 আনলার্ন করাটাও কিন্তু নিজের জীবনকে দেখে, নিজের জীবন বোধ থেকে নিজেকে কাটাছেঁড়া করে, ব্যালেন্সটা। নিজেকে দোষ দিয়ে বা নিজের দোষটা আগে দেখে সেটা করতে হয়। আমি অলওয়েজ মানুষকে ব্লেম করতে থাকলে তাহলে আর ওটা হবে না। আপনাদের কেমন লাগছে আমাদের আড্ডা, আপনারা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর কি বলবো? খারাপ লাগলেও বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ লাগলেও বলবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এই তো, প্রত্যেকবার তো একই কথা বলি। এবার দেবপ্রসাদের সাথে একটা র্যাপিড ফায়ার খেলি। আম, তুমি প্রিয় আম, তোমার প্রিয় অভিনেতা, মানে অ্যাক্টার, অভিনেতাই বলো। এই তুমি কিন্তু অমিতাভ বচ্চনের নাম বলবে না, তুমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছো, বাংলা, সব বাংলা বলো। উত্তম কুমার। আচ্ছা, নায়িকা? সাবিত্রী চট্টোপাধ্যায়। ভেরি গুড। আর গায়ক? কিশোর কুমার। এবার বলো প্রিয় গায়িকা। সন্ধ্যা মুখোপাধ্যায়। তুমি তো খেলা দেখতে ভালোবাসো, ক্রিকেটার বলো। সচিন তেন্ডুলকর। আর ফুটবল? ডিয়েগো মারাদোনা। যা, এখানে কিন্তু বাঙালিটা হলো না তুমি। আচ্ছা, ফুটবলটা অন্তত বাঙালি বলো কাউকে। কৃষাণু দে। ও, কৃষাণু দেখে তো আমারও ভীষণ ভালো লাগতো। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি। অনেক পরিচালকের সাথে কাজ করেছো, আমাদের সাথেও কাজ করেছো, আমার আর রাজেশদার সাথে। এগুলো তো বদমাইশি। না, এই বদমাইশিটা তো তোমার সাথে করতেই হবে, এখন তো তোমাকে বাগে পেয়েছি, ছাড়বো না। আমিও করবো বদমাইশি, চলো দেখি প্রশ্ন। বলো বলো, প্রিয় পরিচালক বলো। অনেকেই আছে। অনেকে কোনোদিন প্রিয় হতে। হ্যাঁ, সবাই, আরে সবাই বলছি না, কিন্তু অনেকে প্রিয় আছে, অনেকে কখনো প্রিয় হতে পারে না। এই কি, আমি তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে চাই বারবার। আচ্ছা, কে আছে সেরকম প্রত্যেকের সাথে? অনেকেই আছে। তথা তো আছে। হ্যাঁ, তথা আছে, মৈনাক আছে, ইন্দ্রাশিস আচার্য আছে, তোমরা আছো, তোমাদের সঙ্গে দুখানা কাজ করেছি। হ্যাঁ, ইন্দ্রাশিস আচার্য, সুদীপ্ত, সুদীপ্তর সঙ্গে আমি ওর সঙ্গে একটাই কাজ করেছি, ওর সঙ্গে আবার আবার কাজ করতে চাই। আরো আছে, আমি হয়তো নাম বলছি না, দাঁড়াও, নাম নাম ভুলে যাচ্ছি, কি আরো আছে অনেকে। আর বেশিক্ষণ সময় দেবো না, এবার তোমাকে কেস খাওয়াবো। না না, মানে এইগুলো নাম চট করে মনে আসে না, না না না, এতগুলো। আসলে এত 17 বছরের অজস্র পরিচালকের সাথে হ্যাঁ, কাজ অনেক করেছি। পরিচালক আছে, আমি তাদের কাজ করে আমার খুব ভালো লেগেছে। রিসেন্টলি আরেকটি ছেলের সঙ্গে, একটা নতুন ছেলে শুভদীপ বলে, ওর সঙ্গে কাজ করলাম, ও খুব ভালো লাগলো আমার কাজ করে। আহ, আহ, দুটো ছেলে, শুভদীপ, একটা দুজনেরই নাম শুভদীপ, তার সঙ্গে একটা কাজ করলাম, খুব ইন্টারেস্টিং লাগলো আমার। ওখানে স্ক্রিপ্ট ছিল না, মানে সিন ছিল, স্ক্রিন প্লে ছিল, কি বলতে হবে বলেছিল তোমরা বলো,
আচ্ছা হ্যাঁ, তো দারুণ লাগলো এই কাজটা করে। ওইটা তারপর ভার্জিনপুর বলে আমি একটা সিরিজ করলাম, ক্লিকে আছে। আচ্ছা শুভদীপ ব্যানার্জি, বাম্বি ডিরেক্টর, খুব ভালো ডিরেক্টর। ওর সঙ্গেও আমার কাজ করে। জয়দীপের সঙ্গে আমি কাজ করেছি দুখানা। জয়দীপের সঙ্গে আমার কাজ করে খুব ভালো লেগেছে। তো একটা প্রিয় প্রিয় পরিচালক ওরকম হয় না যাদের সঙ্গে আমি কাজ করছি অ্যাটলিস্ট। তুমি আগের বলতে পারো প্রিয় পরিচালক নাম, হ্যাঁ হ্যাঁ না সেখানেও মানে আমি আসলে একজনের নাম তুমি নিতে পারবো হ্যাঁ না। হ্যাঁ মানে একদমই একদম সত্যজিৎ রায় একা আমি নিতে পারবো না। আমার তপন সিনহা খুব পছন্দের, হ্যাঁ মানে ভীষণ পছন্দের তপন সিনহা। সেই তো মানে কাউকেই সত্যি বাদ মানে দেওয়া যায় ওরকম না ভাবে ওভাবে। বলা যায় না। আমরা ছোটবেলা থেকে যাদের ছবি দেখে হ্যাঁ, বড় হলাম কাউকে বলা যায় ওরকম ভাবে বাদ দেওয়া যায় না, এটা ঠিক কথাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি, কিন্তু একদম শেষ তো হয় না, দেবুর সাথে তো এই ক্যামেরাটা বন্ধ হওয়ার পরেও অনেকক্ষণ গল্প চলবে, কিন্তু তার মধ্যে আমাদের দর্শকদের দেবুকে কিছু বলতে বলবো আমাদের তরফ থেকে, এবং দর্শকদের জন্য, ইন্ডাস্ট্রির জন্য মানে সামগ্রিক একটা মেসেজ তুমি দিয়ে যাও। আম, কি বলবো আপনাদের, আপনারা তো ছবি দেখেন, সিনেমা দেখেন, আপনারা রেগুলারলি আপনারা হলে যান। এটাই আশা করবো যে আপনারা উম, ভালো ছবি দেখুন, ভালো ছবি আসুন, বাংলা ছবি দেখতে আসুন, হলে আসুন, হলে টিকিট কেটে বাংলা ছবি দেখুন। প্রচুর ভালো ছবি হচ্ছে। আহ, সেগুলো মানে সেগুলো আপনাদের ওয়ার্ড অফ মাউথ খুব ইম্পর্টেন্ট তো সিনেমার ক্ষেত্রে। তো আপনাদের মানে আপনাদের মুখ থেকে শুনতে, আপনাদের শেয়ার অনেক কাজ দেয় আমাদের, এবং আমার পাশেও থাকুন, মানে আমার কাজও দেখছেন আপনারা। আহ, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, কিন্তু তাও পাশে থাকুন। ভালো না লাগলে কি হয়েছে তাতে, মানে পাশে তো থাকতেই পারেন, থেকে যান। তাহলে আমি আরো অনেক দিন ধরে অভিনয় করতে পারি আর কি, মানে অনেকটা দিন এখনো অভিনয় করে যেতে হবে। জানি না তো কবে চলে যাব, তার আগে আরো পার্টটা করে যেতে হবে। তো এইটা একটা লড়াই আমার কাছে, কি করে করবো এত বছর ধরে। তো আপনারা থাকলে আমি করতে পারবো। তো আপনারা থেকে যান পাশে। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো দেবু, কি বলবো যে এইটাই হচ্ছে তোমার সাথে থাকার মানে গল্প করার মজা, যে সত্যি তুমি একটা অন্যরকম ভাবে কথা বলো। আপনার কি বলেন, দর্শকদের জিজ্ঞেস করছি যে আমরা আড্ডা, এই আনকাট আড্ডা আজকে সত্যি সত্যি একটা আড্ডা হলো, কারণ ও খুব বন্ধু আমাদের, ওই জন্য বন্ধুর মতোই আড্ডা হলো। আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন। আর আগামী পর্বে আরও কোনো এরকম বিশেষ অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো আনকাট আড্ডায়। আজকের মতো তাহলে চলি, আর দেবুর সাথে আড্ডাও বাকি রয়েছে, সেটাও দিই। নমস্কার দেবু। নমস্কার, থ্যাংক ইউ।